আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমার থাকবে আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালি কলম, অসুখে একজন। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। আর ব্যাকরণ অংশ থেকে থাকবে কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ। আর তোমাদের সহায়ক পাঠ অর্থাৎ কোনি থেকে 1 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে সিলেবাসটা তোমরা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে কয়েক দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 7 = 7। প্রথম, তপনের মেসোমশাইয়ের সঙ্গে যে পত্রিকার সম্পাদকের পরিচয় আছে সেই পত্রিকার নাম শুকতারা, সন্ধ্যাতারা, ধ্রুবতারা কোনোটি নয়, উত্তর হবে সন্ধ্যাতারা। পরের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা উল্টে পড়ল গির্জা থেকে, মন্দির থেকে, প্রাসাদ থেকে না পাহাড় থেকে, উত্তর হবে মন্দির থেকে। পরের প্রশ্ন, আমাদের মাথায় রয়েছে আকাশ মহাকাশ, নক্ষত্রমণ্ডলী না বোমারু, উত্তর হবে বোমারু। পরের প্রশ্ন, আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু, প্রাচী, ধরিত্রী, উত্তাল সমুদ্র, ঘন অরণ্যভূমি, উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু। পরের প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম ছিল হুইল, কুইল, স্টাইলাস, সোয়ান, উত্তর হবে কুইল। প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরায়েছে এই কথা বলেছেন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর না রামমোহন, উত্তর হবে বঙ্কিমচন্দ্র। প্রশ্ন, কারক হলো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও বিশেষণ পদের সম্পর্ক, বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক, সর্বনাম ও অব্যয় পদের সম্পর্ক, বাকি সমস্ত পদের সম্পর্ক, উত্তর হবে বাকি সমস্ত পদের সম্পর্ক। প্রশ্ন, নিচের কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে? এ, রে, তে, র, উত্তর হবে এ। তাহলে নিচের তির্যক বিভক্তি বলে এ বিভক্তিকে। পরে হচ্ছে প্রশ্ন, সে অঙ্কে কাঁচা। নিম্নরেখ পদটি অপাদান কারক, কর্মকারক, করণকারক না অধিকরণ কারক, উত্তর হবে অধিকরণ কারক। ক্ষয় দাগে রয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 11 = 11। প্রথম, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। উত্তেজনার কারণ কি? উত্তর লিখবে প্রথম গল্পটি নতুন মেসোমশাই নিয়ে যাওয়ার পর তপন মামার বাড়িতে এসে আর একটি গল্প লিখে ফেলেছিল। একটা গোটা গল্প লিখে তপন মনের মধ্যে একটা উত্তেজনা অনুভব করে। পরের প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কী কারণে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল? নতুন মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপবেন বলে তপনের গল্পটি নিয়ে গিয়েছিলেন। সেই সন্ধ্যাতারা পত্রিকা হাতে মেসোমশাইকে আসতে দেখে উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিয়েছিলেন? অশোক একজন কবিতায় কবি তার প্রেয়সীকে ছেড়ে দিয়েছিলেন। নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে এলো? অশোক একজন কবিতায় অপেক্ষারত মেয়েটির মাথার ওপর পাথরের মতো বছরগুলো নেমে এলো। পরবর্তী, শান্ত হলুদ দেবতারা কেমনভাবে ছিলেন? লিখবে শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? উত্তর লিখবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের বিবৃতি অনুযায়ী কাছে দূরে তাদেরই সন্তানের সব ছড়ানো রয়েছে। প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? আমাদের ইতিহাস নেই এ কথা বলার অর্থ বক্তা যে সামাজিক অবস্থানে রয়েছে সেখানকার মানুষ কোনোদিনও ইতিহাসে স্থান পায় না। প্রশ্ন, স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কেন? নিজের প্রতি অসন্তুষ্ট বা স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন। আফ্রিকা কীভাবে শঙ্কাকে হার মানাতে চাইছিল? লিখবে আফ্রিকা নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বাভিনন্দে শঙ্কাকে হার মানাতে চাইছিল। প্রশ্ন, কঙ্কাবতী ও ডমূরধর এর স্রষ্টাকে? উত্তর, কঙ্কাবতী ও ডমূরধরের স্রষ্টা হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। শ্রীপান্ত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাতে ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে। আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন। প্রশ্ন, লেখক কাকে দার্শনিক বলেছেন? তো লিখবে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন লেখক তাকে দার্শনিক বলেছেন। প্রশ্ন, অনুসর্গ কাকে বলে?
যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তি রূপে কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য, দিয়ে ইত্যাদি। সমধাতুজ কর্তা কাকে বলে? একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন লেখক লেখে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা উত্তর বলে। এখানে উত্তর সমস্ত পদ এই মানে লেখাটা হবে না, এই উত্তরটা হবে একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয়ে বা ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়। হচ্ছে অনুসর্গযোগে একটি কর্মকারকের উদাহরণ দিয়ে উত্তর লিখবে। তোমার তরে কাঁধে প্রাণ। গয়দাগে রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের উত্তর কম বেশি 60টি শব্দের মধ্যে লেখো। প্রশ্নের মান 3। প্রথম, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কী কারণে তপনের এরূপ মনে হয়েছিল? তপনের প্রথম লেখা গল্পটি নতুন মেসোমশায়ের সুপারিশে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছাপা গল্পটি আদ্যোপান্ত পাঠ করে তপন বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ তার নতুন মেসোমশাই গল্পটিকে ঠিকঠাক করতে গিয়ে সম্পূর্ণই পাল্টে দিয়েছে। মুদ্রিত গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায় না, তার মনে হয় অন্য কারোর লেখা ছাপা হয়েছে। শ্রী তপন কুমার রায় নাম দিয়ে নিজের সৃষ্টিকে বিকৃতি হতে দেখে তপনের এরূপ মনে হয়। তার মন বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলে কী ঘটেছিল লেখো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। হত্যালীলা থেকে শিশুরাও রেহাই পায় না। মানুষের বসতি ধ্বংস হয়। আগুন লেগে যায় সমতলে। দেবতার মূর্তি উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। যে সুন্দর বাড়িতে একদা কবি থাকতেন, বারান্দার যে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমোতেন, তার পুরনো স্মৃতির সব আশ্রয় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যুদ্ধের তাণ্ডবে। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে, আর রক্তের কালো দাগ হত্যালীলা ও ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে থাকে। উত্তর লিখবে। বিপন্নতা মানুষকে একাকিত্বের শূন্যেই নিক্ষেপ করে। যুদ্ধ তাদের মনে আনে হতাশা, আর তখনই মৃত্যুর পদধ্বনি জীবনের চেনা ছক ভেঙে দেয়। এই সময় ঐক্যবদ্ধ জীবন একান্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টা সংকটের বিহ্বলতাকে দূর করতে পারে সহজেই। এটা যৌথবদ্ধ হবে। যৌথবদ্ধ মানুষের হতাশা স্তূপকৃতি হয়েই বারুদের মতো বিস্ফোরণ ঘটায়। তাই উত্তরণের পথ খুঁজতে বিপন্ন নাগরিকদের সংঘবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন কবি। কয়দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লেখো। যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। উদ্দিষ্ট ব্যক্তির দুঃখ ও অপমানের কারণ বিশ্লেষণ করো। আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পটি এক স্বপ্ন সন্ধানী কিশোরের আনন্দ ও বেদনার জীবন্ত আলেখ্য। গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন লেখক হওয়ার স্বপ্ন দেখেছিল। নতুন মেসোমশাইকে দেখে তার সেই স্বপ্ন বাস্তব রূপ পরিগ্রহ করে। তপনের মেসোমশাই ছিলেন লেখক। তপনের গল্প নতুন মেসোমশাইয়ের আনুকূল্যে ছাপা হয় সন্ধ্যাতারা পত্রিকায়। আপন সৃষ্টির উল্লাসে তপন যেন আত্মহারা হয়ে যায়, কিন্তু পরক্ষণেই স্বপ্নভঙ্গের বেদনা গ্রাস করে তাকে। সন্ধ্যাতারা পত্রিকায় মুদ্রিত গল্পটি আদ্যোপান্ত পাঠ করে তপন বিস্মিত হয়। সংশোধন করতে গিয়ে তার নতুন মেসোমশাই গল্পটি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছে। তপন নিজেকে খুঁজে পায় না তার মধ্যে। তার আত্মমর্যাদাবোধ প্রবলভাবে ধাক্কা খায়। নিজের গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়া তপনের কাছে ছিল অত্যন্ত দুঃখের এবং অপমানের। তার মনের গভীরে পাক খেয়ে ওঠে তীব্র অভিমান। তপন গভীরভাবে সংকল্প করে, যদি সে কখনো লেখা ছাপতে দেয় সেটা নিজে গিয়ে দেবে। সেটা ছাপা হলে হবে, আর না হলে না হবে। নিজের লেখা পড়তে গিয়ে অন্তত অন্য কারোর লেখা তাকে পড়তে হবে না, কারণ তার চেয়ে দুঃখের আর তার চেয়ে অপমানের আর কিছু হতে পারে না। পরের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসরণে লেখক বর্ণিত কালি তৈরির প্রাচীন পদ্ধতিটি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপান্ত তার ছেলেবেলার বাড়িতে কালি তৈরির কৌতূহলোদ্দীপক বিবরণ দিয়েছেন। লেখকেরা নিজেরাই কালি তৈরি করলেও এ কাজ মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। পুরনো মানুষেরা কালি তৈরির পদ্ধতি হিসাবে বলতেন তিল, ত্রিফলা, শিমুল ছালা,
ছাগ দুগ্ধে করি মেলা, লৌহপাত্রে লৌহ ঘষি, ছিঁড়িপত্র না ছাড়ে মসি। কিন্তু এত আয়োজন তখনকার ছোটদের পক্ষে করে ওঠা সম্ভব হতো না। তারা সহজ পদ্ধতি হিসাবে বাড়িতে কাঠের উনুনে রান্না কড়াইয়ের নিচে জমে থাকা কালি লাউপালা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে গুলে নিত। এটা গুলে হবে, জলে গুলে নিত। ছোটদের মধ্যে কেউ কেউ ওস্তাদি করে তাতে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভাজিয়ে পুড়িয়ে বাটিয়ে তাতে মিশিয়ে একটা খুন্তির গোড়ার দিকটা ভালো করে পুড়িয়ে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। তারপর তা ন্যাকড়ায় ছেঁকে মাটির দোয়াতে ঢালা হতো। এইভাবেই লেখকরা ছেলেবেলায় কালি তৈরি করতেন। দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো। যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, তারপর যুদ্ধ এলো। যুদ্ধের বিধ্বংসী রূপটি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। যুদ্ধ মানুষের স্বার্থসংঘাতের অনিবার্য পরিণাম। অসুখ একজন কবিতাতেও শিশু আর বাড়িদের খুন হওয়ার ছবি যুদ্ধের ভয়াবহ চরিত্রকেই নির্দেশ করে। সমস্ত সমতল জুড়ে আগুন ধরে গেল। আধুনিক যুদ্ধ মানে মরণাস্ত্রের বিপুল সম্ভার, গোলা বারুদের আয়োজন আর বিস্ফোরণ। আগুন শব্দটি এই অর্থে ব্যবহৃত আর তার অগ্রাসনে পুড়ে গেল সব কিছু। মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল শান্ত হলুদ দেবতার মূর্তি। তারাও আর স্বপ্ন দেখতে পারলেন না। অথচ এরাই হাজার হাজার বছর ধরে শান্তির প্রতীক হয়ে মন্দিরে বন্দী হয়ে আছেন। যুদ্ধের আগুনে পুড়ে গেল সাধের বাড়িঘর, বারান্দার টাঙানো ঝুলন্ত বিছানা, বাগান, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ। যেখানে শহর ছিল সেখানে পড়ে রইল অস্তিত্বের শেষ চিহ্ন হিসাবে কিছু কাঠকয়লা আর দমড়ানো লোহা। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রইল পাথরের মূর্তির বীভৎস মাথা। জমাট রক্তের কালো দাগ সাক্ষী হয়ে থেকে গেল হত্যালীলা এবং ধ্বংসস্তূপের। পরের প্রশ্ন, দাঁড়াও ওই মনোহরা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? মনোহরা মানবীকে কবি এই আহ্বানের কারণ কি? বিশ্ববন্দিত মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় যুগান্তরের কবিকে এই আহ্বান জানিয়েছেন। মনোহরা মানবী বলতে উপেক্ষিত আফ্রিকাকে বোঝানো হয়েছে। আলোচ্য প্রসঙ্গে কবি যুগান্তরের কবিকে আহ্বান জানিয়েছেন এবং মনোহরা আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছেন। কবিতা কখনোই কবি বা পাঠকের কল্পনা বিলাসিতা নয়, তা বিভিন্ন স্তরে ফুটিয়ে তোলা সামাজিক সত্যকে ধরতে চায়, বাস্তব পৃথিবীর ত্রুটি বিচ্যুতি ভালো মন্দ সব কিছুকে। কবিতায় কবির ভাষা নীরব থাকলেও তা কখনোই সার্থক শিল্পকর্ম হতে পারে না। আফ্রিকা ঔপনিবেশিক প্রভুদের জান্তব অত্যাচারে রক্তাক্ত ক্ষত বিক্ষত। এই ভূখণ্ডের মানুষ কৃতদাসে পরিণত। বিশ্ব মানবাধিকার ভূলুণ্ঠিত দেখে কবিদের নীরব থাকাটাও এক ধরনের অপরাধ বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। যদি মানুষ পশুদের বিরুদ্ধে কবির প্রতিবাদী কণ্ঠ সোচ্চার না হয় তবে তিনি কবি হিসাবে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেননি বলেই ধরে নেওয়া হয়। এই কারণে অবমানিত আফ্রিকার কাছে যুগান্তরের কবিকে ক্ষমা চাইতে হবে, আর সেই উচ্চারণ সভার শেষ পূর্ণবাণী হয়ে বিশ্ব মানবতাবাদের বার্তাকে ছড়িয়ে দেবে। পরের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কবি কাদের বুঝিয়েছেন? ভিখারি 12 মাস কথাটি কিসের ইঙ্গিত বহন করে? ভালো করে উত্তর দেখে নাও। আমি মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা টাইম বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। দেখো আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমাকে কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে বা এখান থেকে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরটা মুখস্থ করে নেবে। দেখো ছয় দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো। যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। একেবারে কোনি উপন্যাসের প্রথমেই তোমরা কিন্তু বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্যের বর্ণনাটা পেয়ে যাবে। খুব ভালো করে তোমরা কিন্তু সেটা মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও, উত্তরটা আমি সহজ করে লিখে দিয়েছি। ভালো করে দেখে নাও। পরে রয়েছে আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না।
বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? 2+3। উত্তরটা দেখে নাও। পরে তোমাদের রয়েছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান রয়েছে 4। বঙ্গানুবাদে দেখে নাও। একজন প্রকৃত বন্ধু সে, যে সারা জীবন আমাদের কাছে সৎ থাকে। সে আমাদের দুঃখ এমনকি আনন্দগুলিও ভাগ করে নিতে পারে। কঠিন মুহূর্তে সে আমাদের পাশে দাঁড়ায় এবং সদা সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকে। সে বন্ধুর জীবনের জন্য সব কিছু এমনকি তার নিজের জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত থাকবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্ন মাধ্যমে কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালোভাবে তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে অসুবিধা হলে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার।